28 জুন সীমিত, 1 জুলাই থেকে সর্বাত্মক লকডাউন, করোনায় মৃত্যু ছাড়ালো 14,000। অনলাইন ক্লাসে প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। তারেককে চুপ থাকতে বলে ছাত্রদলের রোষের মুখে ডাক্তার জাফরুল্লাহ, সভাস্থলে বাকবিতণ্ডা। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি নির্মূলে অভিভাবক জনপ্রতিনিধিদের এগিয়ে আসার তাগিদ। মধ্যস্বত্বভোগীদের কারণে ক্রেতার বাড়তি ব্যয়, বলছে ক্যাব, মূল্য নির্ধারণ কমিটি গঠনের পরামর্শ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। সাথে আছি আমি আশরাফ সাফেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদে আরও থাকছে, ধানমন্ডি ও টুঙ্গিপাড়ায় জাতির পিতার প্রতি নতুন সেনা প্রধানের শ্রদ্ধা, স্মৃতিসৌধে বীর শহীদদের স্মরণ। করোনার সংক্রমণ রোধে 28 জুন থেকে সীমিত ও 1 জুলাই থেকে সর্বাত্মক লকডাউন দিতে যাচ্ছে সরকার। উচ্চ পর্যায়ের বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গেছে। সীমিত লকডাউনেই গণপরিবহন বন্ধ হয়ে যাবে, তবে আর্থিক প্রতিষ্ঠান খোলা থাকবে। কাল প্রজ্ঞাপন জারি করে বিস্তারিত জানানো হবে। এদিকে করোনায় 24 ঘন্টায় আরও 77 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা ছাড়িয়েছে 14,000। পরীক্ষার বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 22.50%। এদিকে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, লকডাউন নয়, টিকা নির্ভরশীল হতে চায় বাংলাদেশ। গোপালগঞ্জে টিকা উৎপাদনের কারখানা হবে বলেও জানান মন্ত্রী। আর কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্না টিকা দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার। বিস্তারিত জানাচ্ছেন স্মৃতি মণ্ডল। করোনা সংক্রমণ বাড়ছে, দীর্ঘ হচ্ছে মৃত্যুর তালিকা। সীমান্ত এলাকা ছাড়িয়ে আশপাশের জেলায় ছড়িয়ে পড়েছে সংক্রমণ। স্বাস্থ্য অধিদপ্তরের দেয়া তথ্য অনুযায়ী 24 ঘন্টায় 77 জনের মৃত্যু হয়েছে। মৃতের সংখ্যা বেড়ে 14,053, শনাক্ত 4,334, মোট শনাক্ত 8,83,138, নতুন 3,295 জন সহ সুস্থতার সংখ্যা 8 লাখের বেশি। পরীক্ষা বিপরীতে দৈনিক সংক্রমণ হার বেড়ে হয়েছে 22.50%, মৃত্যু 1.59 এবং সুস্থতার হার কমে হয়েছে 90.68%। সপ্তাহ ব্যবধানে মৃত্যু বেড়েছে 48.61%, শনাক্ত বেড়েছে 49.15 এবং সুস্থতা বেড়েছে 28.45%। নমুনা পরীক্ষা বেড়েছে 18.60%। 24 ঘন্টায় সবচেয়ে বেশি মৃত্যু চট্টগ্রাম বিভাগে 20 জন, খুলনা বিভাগে 19 ও ঢাকা বিভাগে 17 জন এবং রাজশাহী বিভাগে 9 জন। এদিকে মানিকগঞ্জে নিজ বাসভবনে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। ভ্যাকসিন তৈরিতে সরকার আগ্রহী উল্লেখ করে মন্ত্রী জানান, গোপালগঞ্জে টিকা উৎপাদনে কারখানার পরিকল্পনা রয়েছে। লকডাউনের মাধ্যমে মানুষের ক্ষতি হয়, দেশের অর্থনীতির ক্ষতি হয়, বিরাট ক্ষতি হয়ে যায়। কাজে এটা আমাদের কাম্য নয়, কিন্তু মানুষের জীবন রক্ষার্থে করোনাকে নিয়ন্ত্রণ করার জন্য লকডাউন আমাদের দিতে হচ্ছে। ভ্যাকসিন তৈরির বিষয়টি আমরা খুবই আগ্রহের সাথে গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীও এই বিষয়ে খুবই আন্তরিক, আমাদেরকে নির্দেশনা দিয়েছে ভ্যাকসিন এখানে তৈরি করার জন্য, ব্যবস্থা নেওয়ার জন্য। টিকা সরবরাহে বৈশ্বিক জোট কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে 25 লাখ ডোজ মডার্না করোনার টিকা দেবে যুক্তরাষ্ট্র। ঢাকায় মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার টুইটে এ তথ্য জানিয়েছেন। স্মৃতি মণ্ডল, 21 টেলিভিশন, ঢাকা। করোনা সংক্রমণ রোধে সরকারের সিদ্ধান্ত মেনে চলা এবং সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আমাদের কারো স্বাস্থ্যবিধি না মেনে একগুঁয়েমি এবং অবাধ চলাচল পরিস্থিতিকে জটিল থেকে জটিলতর করে তুলছে। এ অবস্থায় ঘরে ঘরে সচেতনতার দুর্ভেদ্য দুর্গ গড়ে তুলতে হবে। সামান্য অবহেলায় জীবন হতে পারে বিপন্ন। মানুষের জীবনের
সুরক্ষায় সরকারের নেওয়া সিদ্ধান্ত কঠোরভাবে প্রতিপালনে আমরা সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি। করোনা পরিস্থিতিতে শীঘ্রই প্রথম বর্ষ থেকে অনলাইনে ক্লাস শুরুর প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এই উদ্যোগে শিক্ষার্থী পর্যায়ে ডিভাইস ও ডাটার সক্ষমতা যাচাই বাছাই ও বাস্তবায়নের কৌশল প্রণয়ন চলছে। এইসব পরিকল্পনার কথা জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ মশিউর রহমান। ঢাকার রিপোর্টার্স ইউনিটির মিট দ্য প্রেস অনুষ্ঠানে তিনি আরও জানান, চলমান অন্যান্য শিক্ষাবর্ষের পরীক্ষাগুলো সরাসরি কিংবা অনলাইনে নেওয়া হবে কিনা এবং প্রয়োজনে পরীক্ষা পদ্ধতির পরিবর্তনের মতো বিষয়গুলো নিয়ে কাজ করছে গঠিত কমিটি। শিক্ষার্থীদের মাঝে যাতে হতাশা কাজ না করে, এজন্য এরই মধ্যে প্রথম বর্ষে শিক্ষার্থীদের দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করার উদ্যোগ নেওয়া হয়েছে। খুব শীঘ্রই অনলাইনে সামগ্রিক ভর্তি ব্যবস্থাপনা যদি সম্পন্ন করতে পারি, তাহলে আমরা নতুন শিক্ষার্থীদেরকে দিয়ে অনলাইনে ফার্স্ট ইয়ারে ক্লাস শুরু করতে চাচ্ছি। শিক্ষকদের বেতন দিবেন না সেই সব কলেজের অধিভুক্তি আমরা বাতিল করতে বাধ্য হব। জাতীয় বিশ্ববিদ্যালয়ের পক্ষে এই বিপুল বেতন ব্যয়ভার বহন করা এটি সম্ভব না। সুতরাং কলেজকে বেতন দিতে হবে এই শর্তে, যেহেতু এই আইনের আওতায় যেহেতু অনার্স খোলা হয়েছে, বেতন না দিলে অধিভুক্তি বাতিল হবে এই মর্মে আমরা ইতিমধ্যে একটি পত্র দিয়েছি। তারেক 2 বছর চুপচাপ থাকো, বিলেতে লেখাপড়ায় যুক্ত হও, এই বক্তব্য দিয়ে ছাত্রদল কর্মীদের তোপের মুখে পড়লেন বিএনপি ঘনিষ্ঠ ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। বেশ কিছুক্ষণ জাফরুল্লাহ চৌধুরীর সাথে তাদের বাকবিতণ্ডাও হয়। এক পর্যায়ে তিনি বলেন, বিএনপির ভালোর জন্যই তিনি এসব কথা বলেছেন। রিয়াদ সুমনের রিপোর্ট। এভাবেই বক্তব্যের মাঝপথে ছাত্রদল নেতাকর্মীদের তোপের মুখে পড়েন বিএনপির ঘনিষ্ঠ বলে পরিচিত ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। আমি বারে বারে বলেছি, তারে 2 বছর চুপচাপ বসে থাকে, পারো তো বিলেতে লেখাপড়াতে যুক্ত হয়ে যাও। জাতীয় প্রেস ক্লাবের প্রস্তাবিত বাজেট নিয়ে আলোচনার আয়োজন করে এডুকেশন রিফর্ম ইনিশিয়েটিভ। আপনাদের ভালোই বুঝেন না আপনারা। বক্তৃতার এক পর্যায়ে বিএনপির শীর্ষ নেতৃত্বের সমালোচনা করেন ডাক্তার জাফরুল্লাহ। আজকে বিএনপি পরিচালিত হচ্ছে আল্লাহর ওহী দিয়া। সে ওহীটা লন্ডন থেকে ভেসে আসে, ইনারা এক একজন। আজকে আরো একটা জিনিস হয়তো আমরা লক্ষ্য করেছি, সাম্প্রতিক নির্বাচনে দাঁড়াবার লোক খুঁজে পাওয়া যাচ্ছে না। বিএনপি নেতাদেরও সমালোচনা করেন বিএনপির এই পরামর্শক। বিএনপির তো আসারই ইচ্ছা নেই, বিএনপিকে ক্ষমতায় আসতে হবে এইটাতে একটা ইচ্ছা থাকতে হবে, আগ্রহ থাকতে হবে। আলোচনায় বিএনপি ঘরানার কয়েকজন বুদ্ধিজীবী সহ সমমনা দলের শীর্ষ নেতারাও অংশ নেন। পরিবর্তন আনবো সেই জিনিসগুলি নিয়ে। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি হয়েছে। দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে মাদক পাচার বন্ধ করা হবে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। জাতীয় মাদক বিরোধী দিবস উপলক্ষে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অনলাইন আলোচনায় তিনি বলেন, মাদক নিয়ন্ত্রণ আইন সংশোধন করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে। ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের গ্রাস থেকে রক্ষায় সব শ্রেণী পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানান মন্ত্রী। রোধে আমাদের প্রতিবেশী দেশ ভারত মায়ানমার সঙ্গে আমাদের দ্বিপাক্ষিক চুক্তি আমরা করেছি এবং চুক্তি অনুযায়ী উক্ত দুই দেশের সাথে আমরা নিয়মিত বৈঠক করছি। পাশাপাশি মাদক নিয়ন্ত্রণ সংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা সমূহের সাথে আমরা নিবিড়ভাবে কাজ করে যাচ্ছি। কোনোভাবেই থামানো যাচ্ছে না মাদকের বিস্তার। মরণ নেশা, ইয়াবার পাশাপাশি আইসের মতো নতুন নতুন নেশাদ্রব্য আনছে মাদক কারবারিরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনা কালেও বাড়ছে মাদকাসক্তের হার। শুধু অভিযান চালিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলনে অভিভাবক ও জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান তাদের। মাদকের অপব্যবহার ও পাচার বিরোধী দিবসে বিস্তারিত জানাচ্ছেন আহমদ বাবু। হেরোইন, কোকেন, আফিম, ইয়াবা সহ বিভিন্ন মাদক আসছে চোরাই পথে। আইসের মতো নতুন নতুন মাদকও আনছে কারবারিরা। মাদকের সর্বনাশা পথে পা বাড়িয়ে ধ্বংস হচ্ছে লাখ লাখ তরুণ যুবক। আসক্ত হয়েছে নতুন নতুন নেশায়।
বেসরকারি গবেষণা সংস্থা মানুষ বলছে গ্যাং কালচার সহ ডাকাতি, ছিনতাই, ধর্ষণ, খুনের মতো জঘন্য অপরাধের পেছনের কারণ মাদক। করোনাকালে মাদকের বিস্তার বেড়েছে। সচেতনতায় জনপ্রতিনিধিদের ভূমিকা রাখার আহ্বান সংগঠনটির। জনপ্রতিনিধি মাদক বিরোধী অভিযানের সঙ্গে একাত্মতা ঘোষণা করছি এবং আমরা আগামীকালতে আমাদের এলাকায় কাউকে মাদক গ্রহণ করতে দেব না বা কেউ মাদকের ব্যবসা করতে পারবে না। তাহলে কিন্তু সেটা 50 থেকে 70 ভাগ কমে যাবে। সকল মন্ত্রণালয় কিন্তু এক মঞ্চে একটা প্ল্যাটফর্মে আসতে হবে, তাইলে কিন্তু মাদক দমন হবে। অভিযানে ধরাও পড়ছে মাদক চোরা কারবারিরা, তারপরও নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। মাদক সমাজ থেকে দূর করার জন্য শুধুমাত্র আইন শৃঙ্খলা বাহিনী কাজ করলে হবে না, পাশাপাশি আমাদের পরিবার, সমাজ, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন ধর্মীয় উপাসনালয় যারা আছেন সবাইকে সামগ্রিকভাবে এই মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের তথ্য বলছে 2009 থেকে 21 এক যুগে বিভিন্ন সংস্থার হাতে 11 লাখ মাদক ব্যবসায়ীরা গ্রেপ্তার হয়েছে। মামলা হয়েছে 83 লাখের উপরে। প্রজন্মকে বাঁচাতে মাদকের বিরুদ্ধে আরও কঠোর হওয়ার কথা জানালেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক। একটা প্রকল্প নেওয়া হয়েছে, সেখানে আমরা ডিজিটালাইজেশন এবং ক্যাপাসিটি বিল্ডিং এটসেট্রা ইত্যাদি বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। উন্নত মানের প্রযুক্তি যাতে আমরা প্রয়োগ করতে পারি সেই মেশিনপত্র কেনার জন্য সেখানে ব্যবস্থা রাখা হয়েছে। কাউকে ছাড় দেওয়ার বিষয় না, আমার আইনের যেটা আছে যে এই আইন আওতায় পড়বে আইনের আওতায় নেওয়া হবে। মাদক নির্মূলে কঠোর হওয়ার পাশাপাশি সচেতনতামূলক কর্মসূচির পথেও হাঁটতে চায় অধিদপ্তর। আহমদ বাবু, 21 টেলিভিশন, ঢাকা। মধ্যস্বত্বভোগীদের বিরুদ্ধে সরকারি প্রতিষ্ঠানগুলোর ভূমিকা হতাশাজনক বলে মনে করে কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। আর পণ্যের দাম নির্ধারণ ও বাস্তবায়নে বাজার নিয়ন্ত্রণের পাশাপাশি সমন্বিত উদ্যোগের তাগিদ অর্থনীতিবিদ ও বিশিষ্টজনদের। তহিদুর রহমানের রিপোর্ট। মাঝে মাঝে বেশ কিছু নিত্যপণ্যের দাম অযৌক্তিকভাবে ওঠানামা করে। সরকারি সংস্থাগুলো দাম দিলেও মানে না বিক্রেতারা। একদিকে করোনার কারণে মানুষের আয় কমছে, অন্যদিকে জীবনযাত্রার খরচও বেড়েছে। সব মিলিয়ে অসহায় ভোক্তারা। পরিবারগুলোর গড় মাসিক সঞ্চয় 62% কমে গেছে এবং ঋণের পরিমাণ বেড়েছে প্রায় 31%। পণ্যের দাম নির্ধারণে বরাবরই দাবি তুলেছে ভোক্তা সংগঠন কনজিউমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ক্যাপ। অযৌক্তিকভাবে দাম বাড়ানোর কারণে মামলাও করে সংগঠনটি। ফলে আইন থাকা সত্ত্বেও ভোক্তা স্বার্থ সংরক্ষণ হয় না। দ্রব্যমূল্যের দাম নিয়ে ক্যাবের ধারাবাহিক আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমাতে জনগণের টাকায় গড়ে ওঠা সংস্থাগুলোকে শক্তিশালী করা দরকার। বিআরসি যদি শস্যের মধ্যে ভূত থাকে তাহলে রায় হবে ভূতের পক্ষে। পাবলিককে সম্পৃক্ত করার মানে হচ্ছে ইনফর্মড প্রাইসের বেসিসে ইনফর্মড আর্গুমেন্ট দেওয়া। পণ্যের দাম নির্ধারণে ভোক্তাদেরও সচেতন হওয়ার পরামর্শ দেন বিশিষ্টজনেরা। সামাজিক ক্ষেত্রে আমরা যদি জাগরণ সৃষ্টি করতে না পারি, সেই ক্ষেত্রে কেবলমাত্র আইনগত লড়াই করে তো খুব লাভ হবে না। আমরা সেই জায়গাটার ক্ষেত্রে কি করব, এই দিক নির্দেশনাটা বর্তমান সময়ে খুবই জরুরি। সমাজকে প্রতিবাদী চরিত্রে আসা ছাড়া কোনো বিকল্প নেই। সেই কাজটাই আপনারা সম্মিলিতভাবে ক্যাবের আমব্রেলায় করবেন। চিকিৎসকদের ফি নির্ধারণের দাবিও তুলে ধরেন বক্তারা। যে যেমন পারছে চিকিৎসকরা তাদের মূল্য, তাদের সেবা মূল্য নির্ধারণ করছে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত সেনাবাহিনী প্রধান জেনারেল এস.এম. শফিউদ্দিন আহমেদ। এ সময় গার্ড অফ অনার প্রদান করে সেনাবাহিনীর একটি চৌকস দল। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতিও শ্রদ্ধা জানান নতুন সেনা প্রধান। সহকর্মীদের সহায়তায় প্রণব চক্রবর্তীর রিপোর্ট। সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান 17তম সেনা প্রধান এস.এম. শফিউদ্দিন আহমেদ। সামরিক আনুষ্ঠানিকতায় অংশ নেন সামরিক বাহিনীর একটি চৌকস দল। রাষ্ট্রীয় সম্মান প্রদর্শন শেষে মন্তব্য বইয়ে অনুভূতি প্রকাশ করেন সেনা প্রধান। সে সময় তার পরিবারের সদস্য, সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন তিনি। সাংবাদিকদের জানান, এ দায়িত্ব সম্মানের এবং সৌভাগ্যের। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
প্রতি শ্রদ্ধা জানাতে পারা এই সেনাপ্রধান হিসেবে এটাও আমার জন্য একটা সৌভাগ্যের বিষয়। পরে সাভার জাতীয় স্মৃতিসৌধে আসেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। শ্রদ্ধা জানান মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের প্রতি। শহীদদের স্মরণে পালন করেন 1 মিনিট নীরবতা। এ সময় সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেখান থেকে নতুন সেনাপ্রধান যান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। ফুলেল শ্রদ্ধা জানান বঙ্গবন্ধুর সমাধিসৌধে। দোয়া করা হয় 75-এর 15ই আগস্ট শহীদদের রুহের মাগফিরাত কামনায়। স্বাক্ষর করেন পরিদর্শন বইয়ে। বঙ্গবন্ধু ভবন পরিদর্শন শেষে ঢাকায় ফিরে আসেন সেনাপ্রধান শফিউদ্দিন আহমেদ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। উচ্চ আদালতে ঝুলছে রাজস্ব সংক্রান্ত 28,000 মামলা। 2 মাসের মধ্যে শুনানি শুরুর উদ্যোগ। দক্ষ পাইলট তৈরি করছে দেশের 3টি ফ্লাইং ক্লাব। প্রতি বছর বের হচ্ছেন 30 থেকে 40 জন। আবারও আমন্ত্রণ রাত 11টার 21 সংবাদে। উন্নয়নের জন্য গবেষণা অপরিহার্য, আর গবেষণা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সমর রেজাউল করিম। সকালে পোল্ট্রি গবেষণা ও উন্নয়ন জোরদারকরণ প্রকল্পের কর্মশালায় মন্ত্রী এসব কথা বলেন। সাইদুল ইসলামের রিপোর্ট। 2019-20 অর্থবছরের হিসেব মতে প্রায় 73 লক্ষ মেট্রিক টন মাংস ও প্রায় 1800 কোটি ডিম উৎপাদিত হয়েছে পোল্ট্রি খামারগুলোতে। দেশে পোল্ট্রি খামার রয়েছে 80,000, আর পোল্ট্রির সংখ্যা প্রায় 31 কোটি, আর ভোক্তা রয়েছে 150 মিলিয়ন। এ খাতে বিনিয়োগ হয়েছে প্রায় 25,000 কোটি টাকা, যা 2030 সালে 50,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। দারিদ্র্য বিমোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে পোল্ট্রি খামার। দেশে অন্তত 60 লাখ মানুষ এ শিল্পে কর্মরত। প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এ খাত থেকে প্রায় 1 কোটির বেশি মানুষ জীবিকা নির্বাহ করে। এ খাতকে আরও সমৃদ্ধ করার জন্য পোল্ট্রি গবেষণা ও জোরদারকরণ প্রকল্পের অগ্রগতি ও পরিকল্পনা কর্মশালার আয়োজন করা হয়। অনুষ্ঠানে যোগ দিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী বলেন, দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গবেষণা ও পরিকল্পনা জরুরি। পুষ্টি আমিষের চাহিদা মেটাবার জন্য, খাবারের চাহিদা মেটাবার জন্য উন্নয়নের অগ্রযাত্রায় গবেষণা অপরিহার্য। তিনি আরও বলেন, গ্রামীণ আর্থসামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা রাখছে পোল্ট্রি খামার। দেশে মাংসের 40% চাহিদা মেটাচ্ছে পোল্ট্রি ফার্ম। এই সেক্টরে নিজেদেরকে ইনভলভ করে, সংযুক্ত করে তারা কিন্তু চমৎকারভাবে কাজ করে নিজে বেকারত্ব দূর করছে, উদ্যোক্তা হচ্ছে। পোল্ট্রি গবেষণা ও উন্নয়নের জন্য 127 কোটি টাকা ব্যয়ে 5 বছর মেয়াদী প্রকল্পটি গ্রহণ করা হয় 2019 সালে। দেশের কয়েকটি অঞ্চলে নতুন পোল্ট্রি খামার তৈরিতে গবেষণা করাই এ প্রকল্পের মূল কাজ। এই দেশ সমৃদ্ধ হলে সেই সমৃদ্ধির। সাইদুল ইসলাম, 21 টেলিভিশন, ঢাকা। আদালতগুলোতে রাজস্ব সংক্রান্ত মামলা প্রায় 28,000 ঝুলে আছে। এ বাবদ সরকারের পাওনা প্রায় 41,000 কোটি টাকা। উচ্চ আদালতের রিট, আপিল ও ট্রাইব্যুনালে 18,070টি কাস্টমস ও বন্ড সংক্রান্ত মামলায় আটকে আছে 5,637 কোটি টাকা। এ অবস্থায় আগামী 2 মাসের মধ্যে রাজস্ব সংক্রান্ত মামলাগুলো দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছে আপিল বিভাগ। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। রাজস্ব নিয়ে বিরোধ দেখা দিলে করদাতা কিংবা ব্যবসায়ীরা আশ্রয় চাইলে আদালতে যেতে পারেন। বিভিন্ন সময় বিরোধে করদাতারা আদালতে গেছেন। সম্প্রতি এই প্রবণতা বেড়েছে। এনবিআর কোনো প্রতিষ্ঠানের কাছে ভ্যাট বা ট্যাক্স দাবি করলে এর বিরোধিতায় আইনি প্রক্রিয়ায় যাওয়ার সুযোগ রয়েছে। একইভাবে বন্ড সুবিধার অপব্যবহারকারীরাও আদালতে মামলা করে আটকে রাখছেন হাজার হাজার কোটি টাকার রাজস্ব। মামলা যেভাবে বাড়ছে সে তুলনায় নিষ্পত্তি কম। এভাবে গড়িয়ে যাচ্ছে বছরের পর বছর। উচ্চ আদালতের দীর্ঘসূত্রিতাকে কাজে লাগিয়েই সুবিধা নিচ্ছে একটি গোষ্ঠী। উচ্চ আদালতের রিট, আপিল ও ট্রাইব্যুনালে 18,070টি কাস্টমস ও বন্ড সংক্রান্ত মামলায় আটকে আছে 5,637 কোটি টাকা। ভ্যাটে 22,850 কোটি টাকা আটকে আছে 9,305টি মামলায়। আমাদের সাথে এনবিআর বিভিন্ন সময় বসেন, ওনারা আমাদেরকে লিস্ট দেন
আমরা সেই লিস্ট অনুযায়ী বিভিন্ন আদালতে মেনশন করি। এছাড়াও আয়কর সংক্রান্ত মামলায় 12,917 কোটি টাকা রাজস্ব আটকে আছে। এ অবস্থায় রাজস্ব আদায়ের মামলাগুলো দ্রুত শুনানির উদ্যোগ নিয়েছেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের মাননীয় বিচারপতিরা ওনারা এইগুলো লিস্টে নিয়ে আসছেন। আশা করা যায় খুব তাড়াতাড়ি এগুলো শেষ হবে। যেই রাজস্বগুলো বন্ধ হয়েছিল সেই রাজস্বগুলো সরকার আদায় করতে পারবে এর মাধ্যমে, অর্থাৎ রাজস্ব আদায়টা অনেক বেড়ে যাবে। মামলাগুলো শেষ করতে কতদিন লাগবে এ প্রশ্নে অ্যাটর্নি জেনারেল জানান, ঠিকঠাক চললে 2 মাসের মধ্যে সব নিষ্পত্তি হবে। শেষ হলে রাষ্ট্রের যে রেভিনিউ ইনকামের যেটা যে বন্ধ হয়েছিল অনেক মামলার কারণে, এগুলোতে রাষ্ট্র উতরাবে এবং রেভিনিউটা বাড়বে। তবে অপ্রয়োজনে নতুন মামলা না হওয়ার দিকেও খেয়াল রাখার কথা জানান রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা। যে রায়টা আগে দিয়েছেন সেই রায় অনুযায়ী এগুলো নিষ্পত্তি করে দেবেন। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। হেফাজত ও জামাতের কার্যক্রম নিষিদ্ধের দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির নেতারা। সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে শহীদ জননী জাহানারা ইমামের 27তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানে বক্তারা বলেন, সাম্প্রদায়িকতা, মৌলবাদ ও নারীর অধিকারের প্রশ্নে আপোষহীন আন্দোলন সংগ্রাম করে গেছেন তিনি। সাম্প্রদায়িকতার বিষ বাষ্প ছড়াতে একটি মহল এখনও কাজ করছে। তাদের সমূলে উৎপাটন করতে পারলে জাহানারা ইমামের স্বপ্ন বাস্তবায়ন হবে বলে মনে করেন তারা। দেশের 3টি ফ্লাইং ক্লাব থেকে প্রতি বছরই বের হচ্ছেন দক্ষ পাইলট। তাদের প্রধান কার্যালয় ঢাকায় হলেও প্রশিক্ষণ দেওয়া হয় রাজশাহী ও চট্টগ্রামে। সবগুলো পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পাইলট হিসেবে বের হয়ে আসতে সময় লাগে 2 বছর। ক্লাব 3টি প্রতি বছর 30 থেকে 40 জন পাইলট তৈরি করছে। ফ্লাইং ক্লাব নিয়ে 2 পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব জানাচ্ছেন জসিম জুয়েল। ছোটবেলা থেকেই অনেকেরই স্বপ্ন উড়োজাহাজ চালানোর। স্বজনদের কেউ কেউ পাইলট, তাদেরকে দেখেও রোমাঞ্চকর এ পেশায় আসতে চান অনেকেই। পাইলট 2 ধরনের, সামরিক ও বেসামরিক। বাংলাদেশ বিমান, সেনা ও নৌবাহিনীতে পাইলট হিসেবে কাজ করেন সামরিক পাইলটরা। মূলত বেসামরিক পাইলটরা ফ্লাইং স্কুল এবং একাডেমি থেকে পাশ করে বিভিন্ন এয়ারলাইন্সে যোগ দেন। দেশে 3টি ফ্লাইং ক্লাব উড়োজাহাজ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করছে। এগুলো হলো বাংলাদেশ ফ্লাইং একাডেমি, আরিরাং এভিয়েশন লিমিটেড, গ্যালাক্সি ফ্লাইং একাডেমি। এইচএসসি পাশ করার পরে পাইলট হওয়ার স্বপ্ন পূরণ করা সম্ভব। তবে শিক্ষা জীবনে অবশ্যই পদার্থবিজ্ঞান ও গণিত থাকতে হবে। বাছাই প্রক্রিয়ায় পার হতে হয় কয়েকটি ধাপ। সিলেকশন প্রসেসে আছে সাইকোমেট্রিক টেস্ট, রিটেন টেস্ট, ভাইবা, তারপর আমরা সিলেক্ট করি। নর্মালি যদি একজন পাইলট সে সিনসিয়ার হয়, ঠিকমতো সব কিছু সে নেয়, পড়াশোনা করে, সিভিল এভিয়েশনে যেসব পরীক্ষা আছে সেগুলো যদি সে প্রথম সুযোগই পাশ করে যায়, 2 বছরের মধ্যেই আমরা একজনকে পাইলট বানিয়ে দিতে পারি। যে কোনো ধরনের বিপদ কিভাবে সামাল দিতে হয় প্রশিক্ষণকালীন সময়ে সেই শিক্ষাটাই দেওয়া হয়। এয়ারলাইনের অত্যন্ত অভিজ্ঞ সিনিয়র ক্যাপ্টেন ভবিষ্যৎ প্রজন্মকে প্রশিক্ষণ দিয়ে থাকে। গ্রাউন্ড কোর্সটা চলে 3 মাসের মতো। তারপরে ছাত্ররা ফ্লাইং শুরু করে। ফ্লাইং শুরু করলে ওরা প্রাইভেট পাইলট লাইসেন্স সার্টিফিকেটটা গভর্নমেন্ট থেকে ইস্যু করা হয়। এরপরে একটা পাইলটের প্রশিক্ষণ শেষ করতে লাগে 150 ঘন্টা। বাংলাদেশ থেকে প্রতি বছর পাইলট বের হয়ে বিভিন্ন এয়ারলাইন্সে দক্ষতার সাথে কাজ করছে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদিচ্ছা ও একক প্রচেষ্টায় 1997 সালের 2 যুগের অশান্ত পাহাড়ে শান্তি ফেরে। শান্তি চুক্তিতে অস্ত্র সমর্পণে বন্ধ হয় রক্তপাত। চুক্তির বাস্তবায়ন ও পাহাড়ি জনগোষ্ঠীর উন্নয়নে কাজ করছে আওয়ামী লীগ সরকার। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, যোগাযোগ সহ আর্থসামাজিক উন্নয়নে সরকারের উদ্যোগে সন্তুষ্ট পাহাড়ের মানুষ। মাঝে মাঝে কিছু অপ্রীতিকর ঘটনাও ঘটছে। এজন্য অবৈধ অস্ত্রকে দায়ী করছেন স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। তপু শাহিনের ক্যামেরায় মানিক শিকদারের রিপোর্ট। এবারের সংগ্রাম আমার মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
স্বাধীনতার মাত্র ৩ বছরের মাথায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পরপরই সারা দেশের মতো পাহাড়েও নেমে আসে অন্ধকার। অস্ত্রের ঝনঝনানি, রক্ত, লাশ আর অশান্তির আগুনে পুড়ে পাহাড়। এই পার্বত্য চট্টগ্রামের যে বঙ্গবন্ধু সোনার বাংলা করার যে উদ্দেশ্য, সেটার সাথে একমত হয়েছিলেন 1975 সালের 5ই আগস্ট, এবং উনি মিটিং করেছেন পার্বত্য চট্টগ্রাম নেতাদের সাথে। ঠিক 1975 সালে 15 আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর যে 21টা বছর বাংলাদেশের উন্নয়ন ব্যাঘাত ঘটেছে, তেমনি পার্বত্য চট্টগ্রামের উন্নয়ন সবকিছু থমকে দাঁড়ায়। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা 1996 সালে ক্ষমতায় আসার পরপরই 1997 সালে 2 ডিসেম্বর পাহাড়ের শান্তি প্রতিষ্ঠায় ঐতিহাসিক পদক্ষেপ নেন। শান্তি চুক্তিতে বন্ধ হয় প্রায় 2 যুগের রক্তপাত। পাহাড় এখন শান্ত, স্নিগ্ধ। পর্যায়ক্রমে বাস্তবায়ন হচ্ছে শান্তি চুক্তির শর্তাবলী, যার ফলে পাহাড়ে এখন শুভ্র আলো। শান্তি চুক্তির মাধ্যমে অত্র এলাকার শান্তির সুবাতাস বইতে শুরু করেছে। দুর্গম পাহাড়ের রাস্তা নির্মাণ, উন্নয়ন, পর্যটন শিল্প বিকাশ ও নিরাপত্তায় বিশেষ ভূমিকা রাখছে বাংলাদেশ সেনাবাহিনী। বিভিন্ন দুর্গম এলাকায় সেনাবাহিনীর ক্যাম্প রয়েছে এবং এই ক্যাম্পগুলোর মাধ্যমে এই অঞ্চলের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা হচ্ছে। সেনাবাহিনীকে অত্যন্ত ধন্যবাদ জানাই ব্যক্তিগত পক্ষ থেকে, যারা যে দুর্গম এলাকায় এসে এই যোগাযোগ ব্যবস্থাগুলো ডেভেলপ করছে। মাঝে মধ্যে কিছু বিচ্ছিন্ন ঘটনায় উৎকণ্ঠার শিকার হয় পাহাড়বাসী। এসবের মূল কারণ মাদক ও অবৈধ অস্ত্র। অবৈধ অস্ত্র যাদের কাছে আছে, অবৈধ অস্ত্রগুলো উদ্ধার করতে হবে। সব সম্প্রদায়ের ধর্মীয় লোকের একটা সম্প্রীতি যদি থাকে এবং প্রশাসনিক যদি নিরপেক্ষতা যদি থাকে, তাহলে এখানে পাহাড়ের শান্তি অবশ্যই আসবে বলে মনে করি। তবে পাহাড়ের শান্তি ধরে রাখতে তৎপর প্রশাসন। এই শান্তি চুক্তির ফলেই পাহাড়ে আজকে শান্তি এসেছে। আজকে সেই অস্ত্রের ঝঞ্ঝানি নেই। আজকে টুরিস্টরা নির্ভয়ে এখানে আসতে পারে, এখানে ঘুরতে পারে, এবং সেরকম একটা পরিস্থিতি আজকে বিরাজ করছে। একসময় এই পাহাড় ছিল অশান্ত, এখন বইছে শান্তির সুবাতাস। এই শান্তি যেন দীর্ঘস্থায়ী হয়, এটাই প্রত্যাশা করছেন এখানকার সবাই। মানিক শিকদার, 21 টেলিভিশন, সাজেক, রাঙ্গামাটি। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। বর্জ্য দূষণ আর পলি জমে নাব্যতা হারাচ্ছে কর্ণফুলী, হুমকির মুখে জীববৈচিত্র্য। ডেল্টা ভেরিয়েন্টের বিরুদ্ধে চীনের 2টি টিকা কম কার্যকর, স্বীকার করল কর্তৃপক্ষ। আমন্ত্রণ আবারও রাত 11টার 21 সংবাদে। বর্জ্যতে দূষিত আর পলিতে নাব্যতা হারাচ্ছে কর্ণফুলী নদী। সংকুচিত হয়ে পড়ছে নদীর গতিপথ, হুমকিতে পড়েছে জীববৈচিত্র্য। চট্টগ্রাম থেকে রিপোর্ট করছেন হাসান ফেরদৌস। বাংলাদেশের অর্থনীতির অন্যতম লাইফলাইন কর্ণফুলী নদী। আমদানি রপ্তানি বাণিজ্যের প্রায় 80% পরিবাহিত হয় এই নদী দিয়ে। কর্ণফুলীর তীর ঘেঁষে চট্টগ্রাম মহানগরী, বসবাস 70 লাখ মানুষের। নগরবাসীর ফেলে দেয়া শত শত টন বর্জ্য নানা নর্দমার মাধ্যমে পড়ছে কর্ণফুলীতে। আছে শিল্প কারখানার বর্জ্য, উজান থেকে নেমে আসা পলি জমে ভরাট হচ্ছে কর্ণফুলী। জেগে উঠেছে অসংখ্য চর। দূষণে বিষাক্ত হয়ে পড়েছে নদী, বিলুপ্ত হয়ে গেছে 140 প্রজাতির মাছ। এখানে বিভিন্ন মেল কারখানা হওয়ার কারণে বিষয়টা পানি আসার কারণে নদী দূষণ হয়ে গেছে। অবৈধ দখলদারের কারণে নদী ভরাট হয়ে নদী দূষণ হয়ে যাচ্ছে। মাছ ধরতে অনেক কষ্ট হয় এবং মাছ আগে অনেক বেশি ছিল, এখন মাছ অনেক কম। মাছ গাছ কিছু নাই, আমরা অভাব চলতে আছে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে নদীর অন্তত 25 ফুট গভীরতা পর্যন্ত পলিথিনের আস্তর তৈরি হয়েছে। কর্ণফুলীকে আমরা কোনো অবস্থাতে বুড়িগঙ্গা হিসেবে দেখতে চাই না। কর্ণফুলী একটি চমৎকার নদী এবং এরকম নদী বাংলাদেশে দ্বিতীয়টি নেই, যেখানে জোয়ার ভাটা খেলে, যেখানে পণ্য ওঠানামা করে। কর্ণফুলীর নাব্য এবং জীববৈচিত্র্য রক্ষার দাবি জানিয়েছেন বিশিষ্টজনরা। দেশের অর্থকরী নদী হিসেবে এই নদীটা একমাত্র নদী যেখানে বন্দর ধারণ করে, জীববৈচিত্র্য ধারণ করে এবং এই অঞ্চলের সংস্কৃতি ধারণ করে। দুই পারে যে অবৈধ স্থাপনা আছে সেগুলিকে উচ্ছেদ করে কর্ণফুলী নদীকে তার হারিয়ে যাওয়া যে আকৃতি, সেই আকৃতি ফিরিয়ে দিন। দেশের অর্থনীতির স্বার্থে এবং জীববৈচিত্র্য রক্ষায় কর্ণফুলীকে রক্ষার কথা বলছেন সংশ্লিষ্টরা, আর এই জন্য সবাইকে সমন্বিত উদ্যোগ নেওয়ার কথা বলছেন। হাসান ফেরদৌস, 21 টেলিভিশন, চট্টগ্রাম।
শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড 2020-এর জাতীয় পর্যায়ের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জাতীয় ক্রীড়া পরিষদের শেখ কামাল অডিটোরিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন জাতীয় সংসদের স্পিকার শিন শারমিন চৌধুরী, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। এছাড়া অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ হাসান রাসেল। করোনা মোকাবেলায় সরকারের পাশাপাশি বাংলাদেশ ও বিশ্বের যুবাদের অবদানের স্বীকৃতি স্বরূপ শেখ হাসিনা ইউথ ভলান্টিয়ার প্রতিযোগিতায় 10 ক্যাটাগরিতে একক ও দলীয়ভাবে মোট 10 জনকে পুরস্কার সম্মাননা প্রদান করা হবে। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। 28 জুন সীমিত, 1 জুলাই থেকে সর্বাত্মক লকডাউন, করোনায় মৃত্যু ছাড়ালো 14,000। অনলাইন ক্লাসের প্রস্তুতি নিচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়, প্রয়োজনে পরীক্ষা পদ্ধতি পরিবর্তন। তারেককে চুপ থাকতে বলে ছাত্রদলের রোষের মুখে ডাক্তার জাফরুল্লাহ, সভাস্থলে বাকবিতণ্ডা। মাদক চোরাচালান বন্ধে ভারত মিয়ানমারের সাথে চুক্তি, নির্মূলে অভিভাবক জনপ্রতিনিধিদের এগিয়ে আসার তাগিদ। মধ্যস্বত্বভোগীদের কারণে ক্রেতার বাড়তি ব্যয়, বলছে ক্যাব, মূল্য নির্ধারণ কমিটি গঠনের পরামর্শ। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন 21tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। আমাদের পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।